আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ। শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। শীতের প্রকোপ দেশ জুড়ে, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বিপাকে শ্রমজীবীরা, দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। বিএনপির নাম পরিবর্তন করে না বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। নির্বাচন কমিশন গঠনে জনমতের প্রতিফলন না ঘটলে বিএনপি ভিন্ন কৌশলে আন্দোলন করবে, জানালেন নেতারা। নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মুখে। কমিশন নিয়ে মানুষের মধ্যে রয়েছে আস্থাহীনতা, মন্তব্য সুজনের। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। কল্পনার রাজ্যে বিস্তারিত সংবাদ। গত কয়েকদিন ধরে দেশে বেড়েছে শীতের প্রকোপ। শুধু উত্তরাঞ্চলেই নয়, মাঘ মাসের শুরুতে শীতের হাওয়া কাঁপন লাগিয়েছে দেশ জুড়ে অনেক এলাকার জনজীবনেই। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দুর্ভোগ বেড়েছে হতদরিদ্র ছিন্নমূল মানুষের। মাঘের শুরু থেকেই হাড়কাঁপানো শীতে ভোলার জনজীবনে কিছুটা বিঘ্ন তৈরি হয়েছে। একটু উষ্ণতা পেতে কেউ বা বসেছেন আগুন জ্বালিয়ে। জেলার হাসপাতালগুলোতে নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের ভিড় ক্রমেই বাড়ছে। ঠান্ডায় গরম কাপড় না থাকায় বিপর্যস্ত ভোলার ছিন্নমূল মানুষ। শীতে খুব অবস্থা খারাপ, শীতের জন্য ঘর থেকে বাড়িতেই না, শীতের লেগে রিক্সা চালাইতে না, শীতে খুব কষ্ট, কারণ আমরা খুব কষ্ট করার পাইতেছি, সরকার কিছু পাইতেছি না। জেলা প্রশাসন জানায় শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত 3 দিনে বাগেরহাট সদর হাসপাতালে অন্তত 1.5 শতাধিক শিশুকে চিকিৎসা দিতে গিয়ে ফিরে এসেছেন অভিভাবকরা। সর্দি কাশ খুব জটিলতার গেছে। এখন আমরা কার কাছে যাব? ভালো ডাক্তার নাই, ভালো বড় কোনো ডাক্তার এখানে নাই বাচ্চাদের জন্য, আর কি শিশু ডাক্তার। তারপর আমাদের আসতে হয়, হাসপাতালে না আসলে হয় না। অনেক দূর থেকে আসি, আমরা আজকে ডাক্তার পাই না। হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সেবা দেওয়া যাচ্ছে না। যথাযথ যন্ত্রপাতি আছে, অনেকগুলো নার্সও রয়েছে, কিন্তু কনসাল্ট না থাকার কারণে আমরা শিশুদের ভালো মতো সেবা করতে পারতেছি না। বাগেরহাট সিভিল সার্জন জানিয়েছেন, স্পেশাল কেয়ার ইউনিট চালু করে আপাতত কাজ চালানো হচ্ছে। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিনিয়ত চিঠির মাধ্যমে জানাচ্ছি এবং আমাদের একটা ভিডিও কনফারেন্স হয়, সেখানেও আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়কে। তো স্যারে বলেছেন খুব শীঘ্রই অতি সত্বর এই পদ পূরণ করা হবে। এই শীতে শিশুদের সুস্থ রাখতে অভিভাবকদের আরেকটু যত্নবান হওয়ার পরামর্শ চিকিৎসকদের। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে মন্ত্রী এমন মন্তব্য করেন। বিএনপি নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে, কিন্তু সত্য খুঁজে পায় না। তিনি বলেন, জাম্বো জেট মার্কা কমিটি করার পরও বিএনপি নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন, তাই কর্মীরা মাঠে থাকে না। ওবায়দুল কাদেরের পরিদর্শনের সময় ফিটনেসবিহীন যানবাহন চালানোর অভিযোগে 7 চালককে 15 দিন করে কারাদণ্ড সহ অর্থদণ্ড করা হয়। হেমায়েতপুর সড়ক প্রশস্তকরণ সহ একটি ফুটওভার ব্রিজ নির্মাণেরও ঘোষণা দেন ওবায়দুল কাদের। নালিশ পার্টি রাখা উচিত, কারণ নালিশ ছাড়া তাদের আর কিছু নেই। তারা নালিশ নির্ভর পার্টিতে পরিণত হয়েছে। কর্মসূচি দেয়, নেতারা ঘরে শুয়ে শুয়ে হিন্দি সিরিয়াল দেখে। তারা কেউ বাইরে যায় না, রাস্তায় বের হয় না, তো কর্মীরা কি করে আন্দোলনে শরীক হবে? সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 47তম বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় ডাভোস কংগ্রেস সেন্টারে উদ্বোধনী সম্মেলনে যোগ দেন তিনি। উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস ওয়াবের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন শ্যাপিং এ নিউ ওয়াটার ইকোনমি শীর্ষক এক কর্মশালাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও দক্ষিণ এশিয়ায় হামসিং রিজিওনাল কোঅপারেশন বিষয়ক একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এর আগে সোমবার স্থানীয় সময় সকাল 6টার পর জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক। কোনোভাবেই যাতে কষ্টার্জিত গণতন্ত্র বাধাগ্রস্ত না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্নাতক অর্জনকারীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিবেক দিয়ে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় অগ্রাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার পাশাপাশি অর্জিত জ্ঞান ও মেধা মানবতার কল্যাণে ব্যয় করতে হবে। জানান, বাংলাদেশকে 2021 সালের মধ্যে মধ্যম আয় এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সেসব কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠা ও দায়িত্বশীল হতে পরামর্শ দেন রাষ্ট্রপতি। শিক্ষাকে সেশন জটমুক্ত রাখা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে পদক্ষেপ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ও উন্নয়ন একে অপরের পরিপূরক, তাই বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যাতে বাধাগ্রস্ত না হয় তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সবাই সচেষ্ট হবেন। দলমত নির্বিশেষে পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্ব অবস্থান থেকে অবদান রাখবেন এ প্রত্যাশা করি। এনজিওর বিবৃতি নিয়ে বিএনপির লাফালাফি প্রমাণ করে দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচকে ভাড়াটে সংগঠন হিসেবে অভিহিত করেন তিনি। সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ জানান, বাংলাদেশের গুম খুন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি যে প্রতিবেদন দিয়েছে তা একপেশে বানোয়াট ও মন গড়া। সেই মিথ্যা প্রতিবেদন তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। তিনি আরও জানান, বিএনপি এবং হিউম্যান রাইটস ওয়াচ একই সুরে কথা বলছে। দলটির চেয়ারপারসন এবং মহাসচিবের বক্তব্য এনজিওর বিবৃতি নির্ভর। গ্রামীণফোন ফাউন্ডেশন এবং জামায়াতের লবিস্ট ফার্মগুলো হিউম্যান রাইটস ওয়াচকে অর্থ দেয় বলেও অভিযোগ করেন হাসান মাহমুদ। সংগঠনটির কার্যক্রম নিয়ে খোদ এনজিও মনিটর পর্যন্ত নেতিবাচক মন্তব্য করেছে বলে দাবি করেন তিনি। বিএনপি জামায়াতের আগুন, সন্ত্রাস এবং হলি আর্টিজান হামলায় হতাহতদের নিয়ে কোনো প্রতিবেদন না দিলেও হিউম্যান রাইটস ওয়াচ ভাড়ায় খেটে প্রতিবেদন দিচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত না হলে এবার ভিন্ন কৌশলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। 7 খুনের রায়ে সন্তোষ জানালেও রায় কার্যকরের দাবি জানান বিরোধী মতের নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 81তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। বিরোধী মত দমনে সরকার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। স্বাধীন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগের অপেক্ষায় আছেন বলে জানান নেতারা। দেশ বিদেশকে আমরা দেখাতে চাই যে আমরা গণতান্ত্রিকভাবে সমাধান চাই, আর গণতান্ত্রিক বুদ্ধির সমাধান না হয় আর এইভাবে যদি সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন যদি আমাদের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে বোঝা যাবে যে এই সরকার একই খেলায় রয়েছে। এবং যদি সরকার একই খেলায় থাকে, হ্যাঁ আমাদের কৌশল ভিন্ন হতে পারে, অবশ্যই আমরা এই সরকারের বিরুদ্ধে এবং ভবিষ্যতে যে তাদের পরিকল্পনা খায়েশ তার বিরুদ্ধে অবশ্যই জনগণকে নিয়ে আমরা রাস্তায় নামব। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। 7 খুনের রায় নিয়ে কথা বলেন তিনি। সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কা রয়েছে যে সকল আদালতের ধাপ পেরিয়ে যাওয়ার পরেও যেহেতু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে 16 জন র্যাবের কর্মকর্তা, সাবেক কর্মকর্তা এবং সদস্যরা রয়েছেন, এখানেও উদার হস্তে মহামান্য রাষ্ট্রপতি আবার তার সাংবিধানিক ক্ষমতার দোহাই দিয়ে এদেরকে না আবার দণ্ড মওকুফ করে দেন, তাহলে বিচারের বাণী সেখানে নিভৃতে কাঁদবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মুখে বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেলা পরিষদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করা হয়। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের ব্যাপারে জনগণের মধ্যে ব্যাপক আস্থাহীনতা তৈরি হয়েছে। মানুষের বিশ্বাস ভেঙে গেলে তা জোড়া লাগানো কঠিন বলেও মন্তব্য করা হয়। তবে নতুন নির্বাচন কমিশন শক্তিশালী হবে, এর মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা আবারও শক্ত ভিতের উপর দাঁড়াবে বলে আশা সুজনের। নির্বাচনী ব্যবস্থাটা আজকে ধ্বংসের মুখে এবং এ ব্যাপারে জনগণের ব্যাপক আস্থাহীনতা সৃষ্টি হয়েছে এবং একটা অর্থহীন একটা পায়তারায় পরিণত হয়েছে। আমরা আশা করব যে একটা কার্যকর শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গড়তে হবে, যার মাধ্যমে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে আবার শক্ত ভিতের উপর দাঁড় করানোর ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। উচ্চ আদালতে এই রায় বহাল এবং কার্যকর দেখতে চান তারা। মামলার প্রধান আসামি নূর হোসেনের স্বজনরা নিহতের পরিবারকে এখনও হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তারা। অন্যদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের শিকার নজরুলের গাড়ি চালক জাহাঙ্গীর ও আইনজীবী চন্দন সরকারের গাড়ি চালক ইব্রাহিমের পরিবারের দিন চলছে অনাহারে অর্ধাহারে। নজরুলের গাড়ি চালক জাহাঙ্গীরের মায়ের চোখের জল এখনো শুকায়নি। 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে নিহত হয়েছেন জাহাঙ্গীর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এখন অথই জলে পুরো পরিবার। আলোচিত এই 7 খুন মামলার রায়ে জড়িতদের শাস্তি হলেও ছেলে জাহাঙ্গীরের শূন্যতা পূরণ করবেন কি দিয়ে, এমন প্রশ্ন তার মায়ের। আমি স্বপ্ন ধারণা করি না আমার ভিতরে ছোট গল্পের আমরা সন্তুষ্ট আর নারায়ণগঞ্জবাসী সন্তুষ্ট, কিন্তু তারা জানে তারা যাতে উচ্চ আদালতে যায় এই রায়টা যাতে বানচাল না করতে পারে, আর সরকারের কাছে আবেদন এই রায়টা যাতে বহাল থাকে। 7 খুন মামলার এই রায়ের পর স্বস্তি ফিরে আসে নজরুলের সহযোগী নিহত স্বপনের পরিবারে। তবে উচ্চ আদালতের রায় বহাল রেখে কার্যকর দেখতে চান তারা। আমরা যখন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম তখন উনি আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে যে নারায়ণগঞ্জে 7 মান্থের বিচার হবে। আমরা কালকে যে রায়টা পেলাম এতে বুঝলাম যে প্রধানমন্ত্রী নিজে হয়তো তদারকি করেছেন। আমরা এই রায় নিয়ে খুশি, এই রায়ের প্রতি সন্তুষ্ট এবং বাকি সন্তুষ্ট হব পরবর্তীতে। তা উচ্চ আদালতে যখন মামলা যাবে তখন সেখান থেকে যদি নাকি নিম্ন আদালতের রায়টা সম্পূর্ণভাবে বহাল রাখে। শুধু নিহতের স্বজনরাই নয়, এই রায়ে খুশি নারায়ণগঞ্জের সাধারণ মানুষও। রায়টা হয়েছে, আমরা টিভিতে দেখছি, দেখার পর আমরা সবাই খুশি আর কি। যে 7-7টা লোক মারতে পারে তাই তো বাংলাদেশের প্রায় লোকই মেরে ফেলতে পারে, ওরা আসলেই তো আতঙ্ক। এই ধরনের ক্রাইম যাতে আর বাংলাদেশে না হয়, এরকম 7টা 8টা 10টা মার্ডার যেমন না হয়। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন মামলার প্রধান আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 26 জনকে সোমবার মৃত্যুদণ্ড দেয় আদালত। 2014 সালের 27 এপ্রিল অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেন সহ জড়িতদের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এই এলাকার মানুষ। তবে এই রায় উচ্চ আদালতে বহাল রেখে রায় কার্যকরের ব্যবস্থা হবে, এমনটাই প্রত্যাশা এই এলাকার সাধারণ মানুষের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের 7 খুনের মূল মাস্টার মাইন্ড নূর হোসেনকে কোনো কিলারই মারতে রাজি হয় না। র্যাবের সামনে এমন হুঙ্কার দিয়েছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন। পুরো নারায়ণগঞ্জবাসী তার কাছে জিম্মি থাকলেও কিলার নূর হোসেনকে রীতিমতো সালাম দিতেন আইনশৃঙ্খলা বাহিনী। টাকার জোর, লাইসেন্স করা অস্ত্র, পেশি শক্তি ও রাজনৈতিক দাপটই এর মূল শক্তি ছিল। মোবাইল ফোনে ধারণ করা এক ভিডিওতে এসব কথা বীর দর্পে বলেছেন 7 খুনের মূল হোতা নূর হোসেন। নারায়ণগঞ্জে এক সময় আতঙ্কের নাম ছিল নূর হোসেন। শুরুতে পেশায় টাক হেলপার থাকলেও চাঁদাবাজি ও রাজনৈতিক দাপটে হয়ে ওঠে ব্যাপক অবৈধ অর্থের মালিক। আর এই দাপটেই 7 খুনের দায়ে ফাঁসির প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও ছিল না তার এতটুকু ভয়। ভারতের বিএসএফ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নূর হোসেনকে হস্তান্তরের সময় দেখা গেছে তার গর্জন আর হুমকি। আমাকে মারতে পারে না, আমার লোকের 14টা লাইসেন্স করা আর্মস থাকে, 12টা লাইসেন্স করা আর্ম থাকে, কোনো কিলার আমাকে মারতে রাজি হয় না। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য নূর হোসেনের এতটাই বাধ্যগত ছিল যে তার মাস্টার প্ল্যানেই র্যাব অধিনায়ক তারেক সাইদ সহ
অন্যরা খুন করে 7 জনকে। আরিফ আমাকে জানান, আমি আমার শহর আওয়ামী লীগের যে সেক্রেটারি খোকন শাহ তাকে ফোন দিলাম, নজরুল কোর্টে আসছে নাকি? হ্যাঁ কোর্টে তো। পরে আমি আরিফ সাহেবকে ফোন করে বলছি যে হ্যাঁ কোর্টে আছে। তাদেরকে না ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে এবং এনকাউন্টারের ভয় দেখাইছে। তবে পাপ বাপকেও ছাড়ে না এমন প্রবাদ তাদের বেলায়ও সত্য হলো। নূর হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল তারিক সাইদ মোহাম্মদ, আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ মোট 26 জন আসামির সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত প্রদান করেছেন মৃত্যুদণ্ড। টাকা আর ক্ষমতার কাছে কেন বিক্রি হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী, সে রহস্য কি উদ্ঘাটন হবে নাকি থেকে যাবে পদ্মার আড়ালে? এমন প্রশ্ন সাধারণ জনগণের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, ভারতের অ্যান্টি ডাম্পিং নীতির কারণে বাংলাদেশি পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সচিবালয়ে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নেতাদের সাথে বৈঠকে এই অভিযোগ করেন তিনি। বাংলাদেশি পণ্যের উপর ভারতের অ্যান্টি ডাম্পিং নীতি প্রণয়ন উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে বাংলাদেশ ভারতের সাথে রেষারেষিতে যেতে চায় না। ভারতের পণ্যে বাংলাদেশের অ্যান্টি ডাম্পিং নীতি প্রণয়ন করা উচিত বলে অনেকেই দাবি করলেও তা করা হবে না বলে জানান তিনি। মুক্তিযুদ্ধে ভারতের বিশাল অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তোফায়েল আহমেদ। বাণিজ্য সম্প্রসারণ করতে বিভিন্ন চেম্বার, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় মিলে শিগগিরই একটি টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানান তিনি। রপ্তানি পণ্যে বৈচিত্র্যতা বাড়াতে এবং বাণিজ্যের ক্ষেত্রে নানা অসুবিধা চিহ্নিত করতে এই টাস্ক ফোর্স কাজ করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, টিকফা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় বাংলাদেশের সুবিধা হবে। ডোনাল্ড ট্রাম্পের আমলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক বাড়বে বলে আশা করেন বাণিজ্যমন্ত্রী। সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে গাজীপুরের ট্রেনে দুর্বৃত্তদের হাতে মালয়েশিয়া প্রবাসী এক যুবক খুন, মালামাল লুট। সুনামগঞ্জের দিরাইয়ে জলমহলের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, 3 জন নিহত। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। গুলিস্তান ও মতিঝিল এলাকায় হকারদের উচ্ছেদে আজও অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার বেলা 12টা থেকে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান নাজমুস ইসলাম। এ সময় রাস্তার দুপাশে অবৈধভাবে গড়ে তোলা টং দোকানগুলো ভেঙে দেওয়া হয়। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে গড়ে তোলা যে কোনো স্থাপনার বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সিটি কর্পোরেশনকে সহায়তা করেন সেখানকার ব্যবসায়ীরা। নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে অফিসের সময় কোনো অবস্থাতেই ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। গাজীপুরে মালয়েশিয়া প্রবাসী এক যুবককে হত্যা করে মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। লাশ ফেলে দেওয়া হয় ট্রেন থেকে। গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকার ঢাকা রাজশাহী রুটের রেল লাইনের পাশ থেকে প্রবাসী শফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। নিহতের সাথে থাকা পাসপোর্টের তথ্যে তিনি সোমবার কুয়ালালামপুর থেকে ঢাকা আসেন। পরে মালামাল নিয়ে ট্রেনে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন বলে প্রাথমিক ধারণা পুলিশের। সুনামগঞ্জের দিরাইয়ে জলমহলের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 3 জন নিহত ও 5 জন আহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে দিরাইয়ের জারিয়া নদী দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা একরার হোসেন ও আওয়ামী লীগ নেতা মাসুক মিয়ার দলের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তাজুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত শাহরুল ও উজ্জ্বলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। সংঘর্ষে নিহতদের সকলে যুবলীগ নেতা একরার গ্রুপের সমর্থক। 2 বছরের মধ্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 8% উন্নীত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সম্ভাবনা বিষয়ক আলোচনা সভায় এই তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী জানান, দেশে বিনিয়োগের পরিমাণ জিডিপির 30% নিচে রয়েছে। তবে এখন যেভাবে উন্নয়ন হচ্ছে তা অব্যাহত থাকলে 2 বছরে দেশের বিনিয়োগ জিডিপির 32% ছাড়িয়ে যাবে।
তিনি আরও জানান, উন্নয়নের কারিগর শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়নমুখী আশাবাদের সোপানে বাংলাদেশ। আগামী 2 বছর দেশের অর্থনীতির জন্য সবচেয়ে ভালো সময়। এর মধ্য দিয়ে প্রবৃদ্ধি 8% হবে বলে আশা করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডক্টর A.K. আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। দেশের উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি খাতের উন্নয়নে মূল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। মাদারীপুরে এক ভণ্ড ফকিরের বিরুদ্ধে চিকিৎসার নামে 9ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতদিন লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে ওই ছাত্রী। এই ঘটনায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সম্প্রতি বিয়েও ভেঙে গেছে তার। পরে মেয়েটি ভণ্ড ফকির তাজেলের বিরুদ্ধে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করে। অভিযোগ পেয়ে ফকির তাজেলকে গ্রেফতার করেছে পুলিশ। 5 মাস আগে শিবচরের সাদেকাবাদ গ্রামের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে পেট ব্যথার চিকিৎসায় কথিত এক ভণ্ড ফকিরের কাছে নিয়ে যায় তার স্বজনরা। দত্তপাড়া ইউনিয়নের মগরাপুকুরপাড় গ্রামের ওই কথিত ফকির তাজেল মুন্সি মেয়েটিকে চিকিৎসার নামে সুকৌশলে ধর্ষণ করে। মেয়েটি লজ্জা ও ভয়ে ঘটনাটি চেপে যায়। এর 3 মাস পরে স্থানীয় এক ব্যবসায়ীর সাথে মেয়েটির বিয়ে হয়। বিয়ের 2 মাস পরে সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের শরণাপন্ন হলে জানতে পারে মেয়েটি 5 মাসের অন্তঃসত্ত্বা। পরে মেয়েটি স্বামীকে ধর্ষণের ঘটনা জানালে স্বামী তাকে তালাক দিয়ে দেয়। 28 ডিসেম্বর মেয়েটি দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ওই লম্পট ভণ্ড ফকিরের বিরুদ্ধে অভিযোগ করে। পুলিশ গত বুধবার বিকালে ওই এলাকা থেকে কথিত ফকির তাজেলকে গ্রেফতার করে। প্রথম তাদের বাড়িতে নিয়ে গেছিল, তখন সে আমার তেল পড়া দিছিল আর পানি পড়া দিছিল। তখন সে বলছে যে না, এগুলোতে সারবে না, আমার তোমার বাড়িতে জল লাগবে। তখন সে আমাদের বাড়িতে একবার গেছিল। তখন প্রথম দিন তেল পড়া দিতে করছে, ঝাড়ফুঁক দিয়ে চলে গেছে। তো ওই দিন আমার মা ঘরে ছিল। পরে আর একদিন আসে, সন্ধ্যার দিকে আসে, তখন তেল পড়া দিয়ে যাতে থাকে। তো হঠাৎ আমার ভাইয়ের ফোন দেয় বাহির থেকে। তখন সে আমার তেল পড়া দিতে থাকে, এরকম করতে করতে তখন সে পুরো আমার সাথে জোর করে। ধর্ষিতার বাড়িতে কখনো যায়নি বলে জানায় অভিযুক্ত তাজেল। বাড়িতে মাদ্রাসা দাদার ভক্তিপূর্ণ রিসিভে আইসে ওখান থেকে মাজার থেকে পানি নেয়, ওরাই করে যায়। ওরা আমাকে আবার কত পানিটা বাইক করিয়ে দেন মাজার থেকে, আমরা বাইক করিয়ে দিই। না না না, আমার বাড়িতে আসছে সে, না এর বাড়িতে আমি যাইনি। তাজেল অনেক মেয়ের সাথে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। চিকিৎসা নেওয়ার জন্য মেয়েরা আসতো, আসার পর যেরকম মেয়েদেরকে এই সমস্ত কাজ করে বিদায় করতো। আমরা ব্যাপারটা এলাকায় একটু খোঁজ খবর নেই, দেখলাম যে এছাড়াও এহেন কাজ আরো এলাকায় ঘটাইছে। ভণ্ডারদের অন্তত কঠিন বিচার হওয়া প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধিও স্বীকার করেছেন ভণ্ড এই ফকিরের অপকর্মের কথা। ঘটনা যে ঘটছে, ক্ষতি হয়েছে, যে এই ধরনের ঘটনা আরো ঘটছে, এটার জন্য সুস্থ বিচার হয়, আপনারা বিচার চান। পুলিশ এ ঘটনায় ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ভূমধ্য সাগরে অভিবাসী বাহী নৌকা ডুবিতে নিখোঁজ 180 আরোহীর সবাই নিহত বলে ধারণা, 4 জনের লাশ উদ্ধার। নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে পরাজয় টিম ম্যানেজমেন্টের ভুল পরিকল্পনায় দায়ী বলেছেন ক্রিকেট বিশ্লেষকরা। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। ভূমধ্য সাগরে শুক্রবার অভিবাসী বাহী একটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 180 আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 4 জনের লাশ, জীবিত উদ্ধার করা হয়েছে 4 জনকে। অন্তত 190 অভিবাসী নিয়ে শুক্রবার লিবিয়া থেকে নৌকাটি ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অভিবাসীদের বেশিরভাগই পূর্ব আফ্রিকার অধিবাসী। যাত্রা শুরুর অন্তত 5 ঘন্টা পর নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর পরপরই ডুবতে শুরু করে নৌকাটি। মাঝসাগরে নৌকাটি ডুবে যায় বলে নিহতের সংখ্যা বেশি হয়েছে বলে জানিয়েছে
জানিয়েছে জীবিতরা। ডুবে যাওয়ার অন্তত 24 ঘন্টা পর শনিবার সাগরে টহল দেওয়ার সময় লাশ দেখে সেখানে উদ্ধার অভিযান শুরু করে ইতালির কোস্টগার্ড। লিবিয়া উপকূল থেকে অন্তত 30 নটিক্যাল মাইল দূরে নৌকাটির খণ্ড খণ্ড অংশ ও 4 জনের লাশ পাওয়া যায় বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড। বাকি লাশের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। জীবিত 4 জনকে সোমবার সিসিলি দ্বীপে নেওয়া হয়েছে। দেশের বাইরের আরও কিছু সংবাদ নিয়ে রয়েছে এখন ডেস্ক রিপোর্ট। প্রায় 3 বছর ব্যাপক তল্লাশি অভিযানের পর শেষ পর্যন্ত মালয়েশিয়ান এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া বিমানটির উদ্ধার কাজ স্থগিত করেছেন তদন্তকারীরা। এক বিবৃতিতে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীন জানিয়েছে, ভারত মহাসাগরের 1,20,000 বর্গ কিলোমিটার এলাকায় তল্লাশি চালিয়েও নিখোঁজ বিমানের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তবে এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন হিসেবে উল্লেখ করেছেন হতাহতদের স্বজনরা। 2014 মার্চে 239 যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে হারিয়ে যায় বিমানটি। সিরীয় সংকট নিরসনে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় চলতি মাসে কাজাখস্তানে শুরু হতে যাওয়া শান্তি আলোচনায় যোগ দিতে রাজি হয়েছে দেশটির বিদ্রোহী দলগুলোর একাংশ আহরার আল শাম, জৈশ আল ইসলাম, ফাস্তাকিম সহ বেশ কয়েকটি গোষ্ঠী। এদিকে শান্তি আলোচনায় যোগ দিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ইংরেজি নববর্ষ উদযাপনের দিন তুরস্কের নাইট ক্লাবে হামলার কথা স্বীকার করেছে আটক উজবেকিস্তানের যুবক আব্দুল কাদির মাসারুপভ। সোমবার তাকে আটক করে তুর্কি পুলিশ। আইএসের সাথে জড়িত আব্দুল কাদের 2016 সালে সপরিবারে তুরস্কে বসবাস শুরু করে। হামলার আগে সে আফগানিস্তানে প্রশিক্ষণ নেয়। 15 ডিসেম্বর ইস্তাম্বুলের রেইনা ক্লাবে এলোপাথারি গুলি করে বিদেশি নাগরিক সহ 39 জনকে হত্যা করে আব্দুল কাদির। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সাথে সৌদি নেতৃত্বাধীন জোটের গেল প্রায় 2 বছরের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 10,000-এরও বেশি মানুষ। আহত হয়েছে অন্তত 40,000। এসব তথ্য জানিয়ে জাতিসংঘ বলছে, সংঘাতের শিকার দেশটির 10 লাখেরও বেশি মানুষের। সংবাদ শেষ করব উজালা পেইন্টস সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শীতের প্রকোপ দেশ জুড়ে, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বিপাকে শ্রমজীবীরা, দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। নির্বাচন কমিশন গঠনে জনমতের প্রতিফলন না ঘটলে বিএনপি ভিন্ন কৌশলে আন্দোলন করবে, জানালেন নেতারা। নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মুখে, কমিশন নিয়ে মানুষের মধ্যে রয়েছে আস্থাহীনতা, মন্তব্য সুজনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলালিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। ধন্যবাদ।